বিক্রিয়া হার সমীকরণ, রেট ল বা রেড ইকুয়েশন। হ্যাঁ, রেড ইকুয়েশন কি অ্যাকচুয়ালি? রেড ইকুয়েশন হচ্ছে সেই ইকুয়েশন যেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ভ্যালুর উপরে বেস করে আমরা তৈরি করি। তাহলে রেড ইকুয়েশন বা হচ্ছে বিক্রিয়ার গতিসূত্র, যেটা বিক্রিয়ার হার সমীকরণ বলা হয়, এই রেড ইকুয়েশন বা রেড ল আসে কোত্থেকে? এটা আসে সম্পূর্ণ এক্সপেরিমেন্টাল রেজাল্ট থেকে। তাহলে এক্সপেরিমেন্টাল রেজাল্টকে অ্যানালিসিস করে আমরা যে রেড ইকুয়েশনটা সাজাই সেটা হচ্ছে রিয়াকশন রেট বা হচ্ছে রেড ল অফ এ কেমিক্যাল রিয়াকশন। ঠিক আছে, তো এটাই বলা হয়েছে যে বিক্রিয়া হার সমীকরণের সংজ্ঞা কোনো রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া হারের সঙ্গে উক্ত বিক্রিয়ার অংশগ্রহণকারী বিক্রিয়কগুলির গাঢ়ত্বের মধ্যে সম্পর্কযুক্ত যে সমীকরণ পরীক্ষালব্ধ ফলাফলের বেসিসে রচিত হয়। তাহলে বিক্রিয়া হারের সঙ্গে উপযুক্ত বিক্রিয়া অংশকারী বিক্রিয়কগুলির, দেখো বিক্রিয়াজাত পদার্থ জেনারেলি হচ্ছে রেড ইকুয়েশনে থাকে, তাহলে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের সঙ্গে সম্পর্কযুক্ত যে সমীকরণ পরীক্ষালব্ধ ফলাফলের বেসিসে রচিত হয়। তাহলে এক্সপেরিমেন্টাল রেজাল্ট থেকে যে রেড ইকুয়েশনটা আসে সেটাই হচ্ছে বিক্রিয়ার হার সমীকরণ। ঠিক আছে, বা গতিসূত্র বলা হয়। ক্লিয়ার? তাহলে এক্সপেরিমেন্টাল রেজাল্ট থেকে যে রেড ইকুয়েশন আসে সেটাই হচ্ছে আমাদের রেড ল। ঠিক, এবার আমরা তোমাদের দেখাতে চাইছি যে, আমি তোমাদের দেখাতে চাইছি, আমরা নয় আমি তোমাদের দেখাতে চাইছি যে এই রেড ইকুয়েশনটা, যেটা আমরা একটু আগেও বলেছিলাম ভটকের সূত্রের কাছে, যে এই এক্সপেরিমেন্টাল রেড ইকুয়েশনটা আসে কিভাবে। আপনি তো বলছেন যে দুটো আলাদা হবে ভটকের সূত্র থেকে, কিন্তু আসছে কি করে সেটা তোমাদের দেখাতে হবে, তাই তো? এইটা দেখার জন্য এইটা আমরা উদাহরণ একটা পরে করব, আগে উদাহরণ 2টা করে নিই, কারণ এখানে জায়গা রয়েছে, দিলে তোমরা উদাহরণ 2টা করতে পারলে উদাহরণ একটা তোমরা ইজিলি বুঝতে পারবে। তুমি শুধু অবজার্ভ করবে কি হয়েছে। এখানে দেখো একটা রিয়াকশন দেওয়া রয়েছে, 3A + 2B থেকে প্রোডাক্ট পি ফর্মেশন হচ্ছে। ক্লিয়ার? এই বিক্রিয়ার ক্ষেত্রে পরীক্ষালব্ধ ফলাফল এখানে লিস্টেড করে দেওয়া রয়েছে, তোমাকে এখানে বলে দেওয়া রয়েছে যে এইটা হচ্ছে তোমার এক্সপেরিমেন্টাল রেজাল্ট, এটা হচ্ছে তোমার এক্সপেরিমেন্টাল রেজাল্ট। এবার এই রেজাল্টে দেখে তোমাকে বুঝতে হবে যে রিয়াকশনের রেটটা কেমন, মানে রেড ইকুয়েশন কেমন দাঁড়াচ্ছে। তুমি এটা বুঝতে পেরেছো যে বিক্রিয়ক এখানে কে কে রয়েছে, এ আর বি রয়েছে, তাহলে রেট আর ইকুয়ালস টু কে এ টু দি পাওয়ার সামথিং একটা হবে আর বি টু দি পাওয়ার সামথিং একটা হবে। ঠিক আছে, এর উপরে সামনে কিছু একটা হবে, এর উপরে সামনে একটা কিছু হবে। এই যে জিনিসগুলো এই যে সামনে উপরে ধরো সাপোজ এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ওয়াই রয়েছে, এদেরকে বিক্রিয়ার ক্রম বলা হয়, যেটা আমরা এর পরে ডিসকাশনের টপিক। ঠিক আছে, এই যে বিক্রিয়কের গাঢ়ত্বের উপরে যে পাওয়ার গুলো সহগগুলো, যেটা ভরক্রিয়া সূত্রে আমরা দেখেছিলাম না, ভরক্রিয়া সূত্র হলে তো বলে দিতাম 3টা এখানে আসবে আর 2টা এখানে আসবে, তাই না? কিন্তু এটা তো ভরক্রিয়া সূত্র থেকে করছি না, এটা আমরা করছি কোত্থেকে? এটা আমরা করছি এক্সপেরিমেন্টাল রেজাল্ট থেকে। এই যে এক্সপেরিমেন্টাল রেজাল্ট দিয়েছে, এই যে টেবিল দিয়েছে, এখান থেকে করছি। এই টেবিলটা কি করে পাওয়া গেছে? রিয়াকশন তুমি বসিয়েছো, দিয়ে সেখানে এ আর বি এর গাঢ়ত্ব তুমি পরপর পরপর করে এর গাঢ়ত্ব কখনো ফিক্স রাখছো, এর গাঢ়ত্ব কখনো দ্বিগুণ করে দিলে বি এর গাঢ়ত্ব সেম রাখছো, রেট দেখলে 4 গুণ হয়ে গেছে। এটা তো পেতেই পারো, এক্সপেরিমেন্ট করে করে তুমি এই টেবিলটা বানিয়েছো। ঠিক আছে, ধরে নিলাম আমাদের রিয়াকশনের রেটটা হচ্ছে এইটা। ঠিক আছে, এবার আমাদের এই এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু আমাদের জানতে হবে। হ্যাঁ, এই এক্সপেরিমেন্ট থেকে আমরা জানবো। বাবু দেখো, এই প্রথমে 1-2 ইকুয়েশনকে তুমি হচ্ছে টার্গেট করো, 1 নম্বর এক্সপেরিমেন্ট আর 2 নম্বর এক্সপেরিমেন্টকে টার্গেট করো, এই দুজনকে ট্যালি করো। এগুলো কি করে এসছে তুমি বুঝতে পেরেছো তো? যে ইনিশিয়ালি গাঢ়ত্ব এ ধরে নেওয়া হয়েছিল মোল পার লিটার, আর বি এর গাঢ়ত্ব বি মোল পার লিটার, আর রেটটা আর ছিল ইনিশিয়ালি। দিয়ে কি করা হলো, দ্বিতীয় এক্সপেরিমেন্টে কি করা হলো, এ এর গাঢ়ত্বকে দ্বিগুণ করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে ইন্টু 2 করে দেওয়া হয়েছে। এর গাঢ়ত্বকে একই রাখা হয়েছে, এর গাঢ়ত্ব ইকুয়াল রাখা হয়েছে। তখন দেখা গেল হঠাৎ করে রেটটা 4 গুণ হয়ে গেল। তাহলে দেখো, এর গাঢ়ত্ব দ্বিগুণ করার সঙ্গে সঙ্গে রেটটা 4 গুণ হয়ে গেল, মানে নিশ্চয়ই এর স্কোয়ারের সঙ্গে নিশ্চয়ই এ এর স্কোয়ারের উপরে নিশ্চয়ই নির্ভর করছে রেটটা। কি আমরা এটা লিখতেই পারি আর ভ্যারিজাস, তাহলে স্যার এ টু দি পাওয়ার 2 নিশ্চয়ই হচ্ছে। এর গাঢ়ত্ব দ্বিগুণ করার সঙ্গে সঙ্গে এটা রেট 4 গুণ হয়ে যাচ্ছে, মানে এটা দেখো দ্বিগুণ করে দাও, তাহলে 2a করে দাও, দেখবে এটা 2 স্কোয়ার মানে 4 হয়ে যাচ্ছে, তাই না? যদি এখানে যদি 2a যদি করে দাও, 2a স্কোয়ার যদি করে দাও, এখানে ধরো সাপোজ a ছিল, এটা 2a স্কোয়ার, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 4 ইন্টু a এর স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে a স্কোয়ার তো a স্কোয়ার চলে এলো, তাহলে সামনে একটা 4 চলে আসছে, তাহলে 4 গুণ হয়ে যাচ্ছে। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে স্যার এখানে আমাদের এই কনক্লুশনে আমরা এটা আসতে পারি যে স্যার এখানে কিন্তু রেটটা এ এর পাওয়ার মানে স্কোয়ারের উপরে নির্ভর করছে রেটটা। কি ক্লিয়ার? তাহলে এ স্কোয়ার যদি এরকম তুমি ভাববে যে স্যার সমানুপাতিক সম্পর্ক, তাহলে তাহলে কি হতো, এর গাঢ়ত্ব যদি দ্বিগুণ হতো তাহলে রেটটাও তখন দ্বিগুণ হতো, কারণ এ তখন ফিক্স। তাহলে এ যদি দ্বিগুণ হলে
আর যদি 2r হয়ে যেত তাহলে বলতাম সমানুপাতিক সম্পর্ক, এ দুগুণ বাড়লে এ দ্বিগুণ বাড়ছে, এ 4 গুণ বাড়লে এ 4 গুণ বাড়ছে, তাহলে সমানুপাতিক সম্পর্ক বলতাম। কিন্তু এ দ্বিগুণ বাড়লে এ 4 গুণ বেড়ে যাচ্ছে, তাহলে স্কোয়ারের সঙ্গে সম্পর্ক। 1 নম্বর। 2 নম্বর, এটা হলো এর সঙ্গে ট্যালি আমরা করে নিলাম। এবার তুমি সবসময়ের জন্য 1 এর সঙ্গে রিলেট করবে, তাহলে 1 আর 2 কে প্রথমে আমরা রিলেট করলাম, তারপরে 1 আর 3 কে দেখো, 1 আর 3 কে দেখো, 2 কে আর দেখবে না। তাহলে এর গাঢ়ত্ব এ থেকে আমরা এ রাখলাম, মানে এটা ইকুয়াল রেখেছি, কিন্তু বি এর গাঢ়ত্ব 2b করে দিয়েছি, মানে দুগুণ বাড়িয়ে দিয়েছি। এটা দুগুণ বাড়ানোর সঙ্গে রেট কিন্তু দুগুণ বেড়ে গেল, 2r হয়ে গেছে, 8 থেকে 2r হয়ে গেছে, তাহলে কি সমানুপাতিক সম্পর্ক। তাহলে এখান থেকে আমি বলতে পারি রেট ভ্যারিজ আজ স্যার, এর গাঢ়ত্ব তো ফিক্স রেখেছি, বি এর গাঢ়ত্ব বাড়তে রেট দুগুণ বেড়ে গেল, তাহলে বি এর সঙ্গে সমানুপাতিক বলতে পারি। কি এটা লজিক তো বানতা হয় না? তাহলে তাহলে এখান থেকে স্যার আমি বলতে পারি যে রেটটা, ওভারঅল রেটটা এখান থেকে কি আসছে, আর ভ্যারিজ আজ a টু দি পাওয়ার 2, a টু দি পাওয়ার 2 আর হচ্ছে b টু দি পাওয়ার 1, বা b শুধু লিখতে পারি, এইটা লিখতে পারি। এইটা সমান আমরা লিখতে পারি r ইকুয়ালস টু k ইনটু ছোট k ইনটু a টু দি পাওয়ার 2 আর b টু দি পাওয়ার 1, বা b শুধু লিখতে পারি। এইটা হচ্ছে আমাদের রেট ইকুয়েশন, যেটা এখানে x দিয়েছিলাম সেটা সমান 2, আর যেখানে y দিয়েছিলাম সেটা ইকুয়ালস টু 1। এবার দেখো, এটা দেখো যদি ভরক্রিয়া সূত্র, এটা হচ্ছে আমার এক্সপেরিমেন্ট থেকে এলো, এটা এলো এক্সপেরিমেন্ট থেকে, এক্সপেরিমেন্ট, এটা এলো কোথা থেকে, এক্সপেরিমেন্ট থেকে এলো। কিন্তু যদি আমি ভরক্রিয়া সূত্র থেকে নিয়ে আসতে চাই, ভরক্রিয়া সূত্র থেকে যদি নিয়ে আসতে চাই, ভরক্রিয়া সূত্র থেকে, ভরক্রিয়া সূত্র থেকে যদি আমি রেটটা নিয়ে আসতে চাই, তাহলে আর ইকুয়ালস আর ভ্যারিজেস আমরা কি নিয়ে আসবো, a টু দি পাওয়ার 3, ওই মুহূর্তে গাঢ়ত্ব যদি a হয় a টু দি পাওয়ার 3, আর এর জন্য কি নিয়ে আসবো, b টু দি পাওয়ার 2। দেখো দুটো আলাদা আলাদা সমানুপাতিক করতাম, দিয়ে একসঙ্গে করতাম, আমি একসঙ্গে করে দিচ্ছি আর কি। তাহলে এইটা আসতো, মানে এর ক্ষেত্রে আসতো কি r ইকুয়ালস টু k ইন্টু a টু দি পাওয়ার 3 আর হচ্ছে b টু দি পাওয়ার 2, এটা। তাহলে দেখো এইটা এলো ভরক্রিয়া সূত্র থেকে, এইটা এলো ভরক্রিয়া সূত্র থেকে, এইটা এলো ভরক্রিয়া সূত্র থেকে, আর এইটা এলো এক্সপেরিমেন্ট থেকে, এই রেটটা এলো এক্সপেরিমেন্ট থেকে। তাহলে কোনটা অ্যাকচুয়াল ঠিক, এটা অ্যাকচুয়াল ঠিক, কারণ এটা এক্সপেরিমেন্ট রেজাল্টই বলে দিচ্ছে এই রেটটা। তাহলে দেখো দুটো এর ক্ষেত্রে আলাদা হয়ে গেল। ওই জন্যই তো আমরা বলেছিলাম যে রেটটা কিন্তু সবসময় একই হতে পারে, আবার নাও হতে পারে, এর সঙ্গে এর কোনো রিলেশন নেই। এটা কি করে এলো, এই তো এক্সপেরিমেন্ট থেকে তো আমরা দেখে দেখে তো আমরা করলাম। কি বললাম বুঝতে পেরেছো? এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা এই ধরনের কোশ্চেন গুলো তো পরে তোমরা দেখতে পাবে। বুঝতে পেরেছো? তো এটা যদি বুঝতে পেরে যাও তাহলে এই জিনিসটাও তোমরা নিজেরা নিশ্চয়ই করতে পারবে। আমি তোমাদের জন্য এটা ছেড়ে দিলাম যে এইটা কি হবে, এর রেটটা তোমরা করে ফেলবে, আমি করে দেবো। এইটা জাস্ট 1 আর 2 কে অবজার্ভ করো, তাহলে এর এটা দ্বিগুণ করেছে, 0.10 থেকে 2 হয়েছে, এটাকে ফিক্স, একটাকে অবশ্যই ফিক্স রাখতে হবে। তাহলে এটা কি হয়ে গেল, কত গুণ হয়ে গেল গো? এটা তোমাদের বইতে একটু ডেটা ভুল আছে, দেখবে 1 নম্বর উদাহরণে 6 আর এটা 12 হবে, ঠিক আছে? বইতে ডেটা একটু ভুল আছে, ঠিক করে নেবে, নাহলে মিলবে না। তাহলে এটা ফিক্স রেখেছে, এটাও কত গুণ হয়ে গেছে, এটার থেকে এটা 3 দুগুণে 6, তাহলে এটাও 2 গুণ হয়ে গেছে। তাহলে এর সঙ্গে সমানুপাতিক, এটা দ্বিগুণ করতে এটা দ্বিগুণ হয়ে গেছে। তাহলে এখানে আর ভ্যারিজ আজ a টু দি পাওয়ার 1 বা a এর সঙ্গে সমানুপাতিক বলতে পারি, এটা এটা তো ফিক্স রয়েছে, তাহলে a টু দি পাওয়ার 1 বলতে পারি। আবার 1 আর 3 কে অবজার্ভ করো, এটা একই রেখেছে, এটা কোনো চেঞ্জ নেই। 10 থেকে কত করেছে, মানে 0.10 থেকে 2 করেছে আর কি, তাহলে দুগুণ বেড়েছে। তাহলে এটা দুগুণ বাড়ানোর সঙ্গে সঙ্গে এইটা রেটটা কত গুণ বেড়ে গেছে, 3 দুগুণে 6, মানে দুগুণ বেড়ে গেছে। তাহলে এর সঙ্গে হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, 3 দুগুণে 6 হয়ে গেছে না? তাহলে আর, তাহলে কার সঙ্গে সমানুপাতিক গো, বি এর সঙ্গে সমানুপাতিক, এটা বলতে পারি। আবার 1 আর 4 কে তুমি দেখো, 1 আর 4 কে দেখো, এখানে কি করেছে, দ্বিগুণ করেছে, দুগুণ করেছে। তাহলে এটা যদি দ্বিগুণ করে, এটাকে কি করেছে, এটাকেও দ্বিগুণ করেছে, তাই তো? এটাকেও দ্বিগুণ করেছে, তাহলে দুজনকে এখানে চেঞ্জ করেছে। তাহলে এটাও দ্বিগুণ করেছে, দুগুণ, এটাও দুগুণ করেছে। তাহলে হওয়া উচিত কি, রেটটা কি হওয়া উচিত দেখো, এখানে তো এর সঙ্গেও সমানুপাতিক, এর সঙ্গেও সমানুপাতিক, তাহলে এটাও দ্বিগুণ করেছে, আর এর গাঢ়ত্বও দ্বিগুণ করেছে। তাহলে টোটাল রেটটা কত গুণ হওয়া উচিত ছিল, 4 গুণ, তাই না? এটা যদি দুগুণ করে তাহলে a থেকে 2a হয়ে যাবে, এখানে b থেকে 2b হয়ে যাবে, তাহলে 2 গুণিতক 2 মানে 4 গুণ হয়ে যাচ্ছে। তাহলে রেটটা দেখো তো 3 4 12, দেখো সত্যি সত্যি 4 গুণ হয়েছে, 3 4 12, 4 গুণ হয়ে গেছে। তাহলে বলতে পারি এটা ঠিকঠাকই আছে। তাহলে এখান থেকে আমরা রেট সমান সমানুপাতিক কি লিখতে পারি, a টু দি পাওয়ার 1 b টু দি পাওয়ার 1,
মানে এইটাই হচ্ছে আমাদের রেড আর কি। মানে এখান থেকে যদি আর সমান যদি করতে চাও কে ইন্টু ছোট কে, এটা হার ধ্রুবক এ ইন্টু বি। বুঝতে পেরেছো? এইভাবে হচ্ছে আমাদের রেড ইকুয়েশন গুলো। আই থিঙ্ক জিনিসটা বুঝতে পেরেছো, কোনো অসুবিধা হলো না আমাদের। আচ্ছা, এইটা একটু উপরের দিকে তুলে দিই। ক্লিয়ার? এরপরে আরো দু একটা এক্সাম্পল মনে হয় ছিল, তোমাদের বইতে আরো দু একটা রয়েছে, তোমরা একটু বই থেকে দেখে নেবে, ঠিক আছে? আরেকটা তোমাদের ট্রিক বলে দিচ্ছি, যদি তোমাদের মনে হয় যে এটা আমি বুঝতে পারছি না, অসুবিধা হচ্ছে, তাহলে তুমি এই ট্রিকটাও করতে পারো। আচ্ছা, সেটা যখন নিউমেরিক্যাল যখন করাবো সেখানে না হলে এটা দেখিয়ে দেবো যে কিভাবে করা হয়। মানে প্রথমে একটা এই ইকুয়েশন ধরে নিলে, তারপরে জাস্ট ভ্যালু গুলো বসিয়ে যাবে আর কি, যে এটা 1 নম্বর ইকুয়েশন নাম দিলে। এটা কি দেখাবো? যদি কেউ এরকম ধরো না বুঝতে পারছো আর কি, তখন তোমরা কি করবে সেটা কি দেখাবো? আচ্ছা, একটু দেখিয়ে দিই, ধরো কারোর যদি অসুবিধা হয় তাহলে সেই অপশনটাও তোমার জন্য খোলা থাকলো, যে তুমি লেন্দি, ওটা কিন্তু লেন্দি হবে। তাহলে প্রথমে ধরে নিলে আর ইকুয়ালস টু কে ইন্টু এ টু দি পাওয়ার এক্স আর হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই। এটা হলো আমাদের 1 নম্বর ইকুয়েশন। ওকে, এরপরে দ্বিতীয় ইকুয়েশনের এটা হলো 1 নম্বর। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, এ এর মান 2a হবে, এ এর মান হচ্ছে 2a করে দাও। তাহলে এখানে 2a, আচ্ছা এখানে এ ধরে নিয়েছি, এখানে এ ধরে নিয়েছি, এটাকে ছোট এ আর এটা ছোট বি, কারণ এ বি দিয়ে রয়েছে এখানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন, আর ইনিশিয়াল রেড আর ধরেছে, তাই এখানে ইনিশিয়াল রেড আর ধরলাম, আর এ এর গাঢ়ত্ব এটা ধরে নিয়েছি। 2 নম্বর ইকুয়েশন অনুযায়ী কি লিখতে পারি, এ এর গাঢ়ত্বটা 2a হয়ে গেছে, তাহলে এ এর গাঢ়ত্বটা হচ্ছে 2a টু দি পাওয়ার এক্স হয়ে গেছে। বি এর গাঢ়ত্বটা কি হয়েছে, বি এর গাঢ়ত্ব অ্যাজ ইট ইজ রয়েছে, বি টু দি পাওয়ার ওয়াই রাখলাম। আর এটা কে, আর রেড তখন কি হয়ে গেছে, রেড 4r হয়ে গেছে, তাহলে এটা 4r হয়ে গেল, এটা 2 নম্বর ইকুয়েশন নাম দিলে। নেক্সট 3 নম্বর ইকুয়েশন থেকে কি দাঁড় করাবে, এটা এই আছে, তাহলে কে ইন্টু এ টু দি পাওয়ার এক্স সি রাখলে। বি এর গাঢ়ত্ব কি করেছে, 2b করেছে, 2b করেছে টু দি পাওয়ার ওয়াই, তখন রেডটা কি হলো, 2r হয়ে গেছে, রেডটা তখন 2r হয়ে গেছে, তাহলে এটাকে 3 নম্বর ইকুয়েশন দিলে। এবার তুমি কি করবে, 1 আর 2 কে তুমি ভাগ করো, আর 1 আর 3 কে ভাগ করো, দেখবে চলে আসবে এক্স আর ওয়াই এর। তোমার তো দরকার এক্স আর ওয়াই এর ভ্যালু, দিলে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু বসিয়ে দিলেই তো তুমি এই রেটটা পেয়ে যাবে, এই রেটটা পেয়ে যাবে না। তুমি দেখো 2/1 করো, 2 ভাজিত 1 একবার করো, সেখান থেকে একটা তুমি পেয়ে যাবে, আর একটা করো, মোটামুটি তোমাকে এক্স আর ওয়াই এর মান বের করতে হবে। তুমি দেখবে কোথায় সমান রয়েছে, দেখো বি আর বি কেটে যাবে, এইটা তাহলে কেটে গেলে আমি এখান থেকে এক্স এর মানটা পেয়ে যাবো, একটা আননোন টার্ম রয়েছে, আর 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 কেটে যাবে, তাহলে এখান থেকে একটা এক্স এর মান পেয়ে যাবো। তাহলে 2 আর এ কে আমরা ভাগ করতে পারি, 2 আর 1 কে ভাগ করতে পারি, আর কোথায়, তাহলে এখানে বি বি কেটে যাবে, তুমি চেষ্টা করবে যেন একটা যেন কেটে যায়। আর এ যদি কাটাতে চাই তাহলে 1 আর 3, তাহলে 3 ভাজিতক 1 করো, 3 ভাজিতক হচ্ছে 1 করো, 3/1 করলে কি হবে, এ এ কেটে যাবে, তখন এইটা বাই এইটা করতে হবে, তখন হচ্ছে ওয়াই এর মান তুমি পেয়ে যাবে, তাহলে এক্স এর মান ওয়াই এর মান এইভাবে তুমি পেয়ে যেতে পারবে। ঠিক আছে, আর আর তো কেটে যাবে, এটাও একটা প্রসেস, এটা একটু লেন্দি প্রসেস, কিন্তু ভুল হবে না, কোনো অসুবিধা নেই, ভুল হবে না। তাহলে এক্স এর মান আর ওয়াই এর মান, তাহলে 2/1 করলে আমাদের বি বি কেটে যাবে, তখন এক্স এর মান আসবে, আর 3/1 করলে 3/1 করলে তখন কে কেটে যাবে, এ এ কেটে যাবে, মানে এক্স এক্স কেটে যাবে, ওয়াই সমান চলে আসবে, দিয়ে তারপরে ওখানে বসিয়ে দেবে, দিলে চলে আসবে। বুঝতে পেরেছো? দেখবে এখানে এ এর মান, এক্স এর মান কত আসবে গো, 2 আসবে, আই থিঙ্ক 2 আসবে, আর ওয়াই এর মান দেখবে 1 ও মনে আসবে, এটা আসবে। ঠিক আছে, এইভাবে করতে হয়। ক্লিয়ার? আরো তো আমরা নিউমেরিক্যাল যখন করব তখন সেখানে করাবো, এটাও একটা প্রসেস। ঠিক, এখানে ওই বিক্রিয়ার গতিসূত্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় একটা বলেছে, তো যেটা আমি এতক্ষণ ধরে বলছিলাম, চিৎকার করে বলছিলাম, চিৎকার যদিও করিনি, আস্তে আস্তেই বলেছিলাম, তাই না, শান্তভাবে ভদ্রভাবে বলেছিলাম। তো যেটাই বলেছিলাম সেটাই এখানে লেখা রয়েছে। বেসিক্যালি কি বলেছে, যে বিক্রিয়ার গতিসূত্র বা বিক্রিয়ার হার সমীকরণ পরীক্ষার সাহায্যে নির্ণয় করা হয়। তাহলে বিক্রিয়ার গতিসূত্র অ্যাকচুয়ালি কোত্থেকে আসে, এক্সপেরিমেন্টাল, যেটা আমরা এক্সপেরিমেন্ট করে যেটা ওই যে টেবুলেটেড ফর্মে দেওয়া রয়েছে, ওটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ডেটা। তাহলে বিক্রিয়ার গতিসূত্র অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টাল ডেটা থেকে আসে। এর সঙ্গে বিক্রিয়ার সমিত সমীকরণের কোনো সম্পর্ক নেই, মানে বলতে চাইছে যে সমিত সমীকরণ থেকে যে রেট আসে সেটা কি,
ল অফ মাস অ্যাকশনের রেট, ভরক্রিয়া সূত্র থেকে প্রাপ্ত রেট, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, অলরেডি আমরা বলেছি। তো এগুলো ইম্পর্টেন্ট কথা, কনসেপ্ট গুলো ক্লিয়ার করো। বিক্রিয়ার গতিসূত্রে বিক্রিয়কের গাঢ়ত্ব রাশির ঘাত বিক্রিয়ার সমিত সমীকরণে উক্ত বিক্রিয়কের অনুসংখ্যার সমান হতে পারে, নাও হতে পারে। যেটা আমরা এক্ষুনি বলেছিলাম আর কি, যে কখনো হচ্ছে ওই যে পাওয়ারটা কখনো সমান হতে পারে, আবার নাও হতে পারে। এর ক্ষেত্রে যেরকম আমরা এই উদাহরণটার ক্ষেত্রে আমরা করেছিলাম না, যে এখানকার ক্ষেত্রে দেখো, এই যে সামনে 2 রয়েছে, এই 2টা পাওয়ারে চলে আসছে, কিন্তু অ্যাকচুয়াল রিয়াকশন রেটে দেখো এখানে 1 রয়েছে, তাহলে কখনো এর সঙ্গে সমান হতে পারে, আবার নাও হতে পারে। কিছু রিয়াকশন দেখবে সেখানে আবার সমান হয়ে যাবে, এরকম নয় যে তার সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে, ঠিক আছে। ওই জন্য বলছে যে বিক্রিয়কের গাঢ়ত্ব রাশির ঘাত সমিত সমীকরণে বিক্রিয়কের অনুসংখ্যা সমান হতে পারে বা নাও হতে পারে, ঠিক আছে। বিক্রিয়ার গতিসূত্রে বিক্রিয়া অংশগ্রহণকারী সকল বিক্রিয়কের গাঢ়ত্ব রাশি থাকতে পারে, নাও থাকতে পারে। তাহলে বিক্রিয়ার গতিসূত্রে যে রেট ইকুয়েশনটা তুমি লিখছো না, যেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রেট যেটা লিখছো, EREXP, এই যে এক্সপেরিমেন্টাল যেটা রেট লিখছো, ওই এক্সপেরিমেন্টাল রেট ইকুয়েশনে বলছে যে সকল বিক্রিয়কের গাঢ়ত্ব রাশি থাকতে পারে, আবার নাও থাকতে পারে। মানে সবসময় যে বিক্রিয়ক গুলো সবাই থাকবে সেটা কিন্তু ঠিক নয়। মানে এটা বেসিক্যালি পুরোপুরি এক্সপেরিমেন্টের বেসিসে, মানে তুমি এক্সপেরিমেন্ট করছো, দেখছো যে বিক্রিয়কের গাঢ়তের উপরে কিভাবে নির্ভর করছে। যদি নির্ভর করে তাহলে গাঢ়তের টার্ম থাকবে, আর যদি না নির্ভর করে থাকবে না। পুরোপুরি এক্সপেরিমেন্টের রেজাল্টই বলে দেবে যে কে কে থাকবে ওখানে। আবার সমিত সমীকরণে অনুপস্থিত এমন কোন পদার্থ, যেমন হচ্ছে অনুঘটক, গাঢ়ত্ব রাশির বিক্রিয়ার গতিসূত্রে থাকতে পারে। মানে এটাই বলতে চাইছি যে বিক্রিয়কের কিছু কিছু বিক্রিয়ক পদার্থ, ওইগুলো হচ্ছে রেড ইকুয়েশনে, যেটা এক্সপেরিমেন্টাল রেড ইকুয়েশনে নাও থাকতে পারে। আবার এমন কিছু জিনিস যারা হচ্ছে বিক্রিয়ক পদার্থ হিসেবে ইউজ হচ্ছে না, কিন্তু রেড ইকুয়েশনে তাদের দেখতে পেয়ে যাবে। তাহলে যাদের থাকার কথা তারা থাকবে না, অনেক সময় যাদের না থাকার কথা তারা থাকবে। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে দেখো, যে এই যে অ্যাসিটোনের সঙ্গে হচ্ছে I2 রিয়াকশন, এখানে H+ হচ্ছে ক্যাটালিস্ট বা অনুঘটক হিসেবে কাজ করছে, দিয়ে এই কম্পাউন্ড উৎপন্ন হচ্ছে। একটা অ্যাসিটোনের হচ্ছে এই হাইড্রোজেনটা বেরিয়ে আয়োডিন ঢুকে, এগুলো অর্গানিকে পড়ানো হবে তোমাদের, যে HI উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া হার সমীকরণ, এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রেট ইকুয়েশন, পরীক্ষালব্ধ হার সমীকরণ বলছে যে কে ইন্টু এই যে যেটা প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে ওইটা ইন্টু H+। দেখো H+ এখানে অনুঘটক, কিন্তু সেটা হচ্ছে এখানে রেড ইকুয়েশনে রয়েছে। আবার একটা মজার ব্যাপার দেখো, অ্যাসিটোন এখানে বিক্রিয়ক, কিন্তু সেটার এখানে গাঢ়ত্ব না, বিক্রিয়াজাত পদার্থ এটা, আচ্ছা বিক্রিয়াজাত পদার্থ তো থাকে না, তাহলে এখানে I2 হচ্ছে বিক্রিয়ক পদার্থ, এইখানে কিন্তু অ্যাসিটোন রয়েছে, এইটা নয়, বিক্রিয়াজাত পদার্থ নয়, মিস্টেক হয়ে গেছে ওটা। তাহলে রেড ইকুয়েশনে থাকা উচিত কে কে, এইটা আর এইটা থাকা উচিত ছিল, এটা তো অনুঘটক, এটা থাকা উচিত ছিল না, বিক্রিয়ক নয়, এটা অনুঘটক। কিন্তু রেড ইকুয়েশনে কি হচ্ছে দেখো, যে বিক্রিয়ক পদার্থে অ্যাসিটোন রয়েছে, কিন্তু I2 এখানে নেই, ভাই2 এখানে নেই, তো তার বদলে H+ চলে এসেছে। তাহলে পুরোপুরি কমপ্লিটলি এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রেজাল্টের বেসিসে এটা তৈরি করা হয়েছে। এক্সপেরিমেন্টাল রেজাল্ট বলছে যে I2 এর গাঢ়তের উপর নির্ভর করছে না রিয়াকশন রেট, ওই জন্য এখানে নেই। দেখা যাচ্ছে যে H+ এর গাঢ়তের উপর নির্ভর করছে, ওই জন্য সমানুপাতিক ভাবে নির্ভর করছে, অর্থাৎ গাঢ়ত্ব বাড়ালে রেট বেড়ে যাচ্ছে, অ্যাসিটোনের গাঢ়ত্ব বাড়ালে রেট বেড়ে যাচ্ছে, H+ এর গাঢ়ত্ব বাড়ালে রেট বেড়ে যাচ্ছে, ওই জন্য দেওয়া রয়েছে। এর I2 এর গাঢ়ত্ব বাড়ালে কমালে কোনো এফেক্টই পড়ছে না, ওই জন্য দেওয়া নেই, ঠিক আছে। সমীকরণে I2 এর গাঢ়ত্ব রাশি নেই, কিন্তু HI যা বিক্রিয়ার অনুঘটকের যার সমিত সমীকরণে অনুপস্থিত, এটা তো অনুঘটক হিসেবে কাজ করছে, সমিত সমীকরণে ও ইউজই হচ্ছে না, তাহলে অথচ তার গাঢ়ত্বের টার্ম এখানে রয়েছে। তো এটাই বলতে চাওয়া হয়েছে যে এমন কিছু বিক্রিয়ক পদার্থ রয়েছে যেগুলো প্রেজেন্স নাও থাকতে পারে, আবার যাদের থাকা উচিত নয় তারা কিন্তু থাকতে পারে, ঠিক আছে, এটাই বলা হয়েছে আর। এরপর হচ্ছে বিক্রিয়া হার ধ্রুবক, ইম্পর্টেন্ট। বিক্রিয়া হার ধ্রুবক এবং এর বৈশিষ্ট্য, হার ধ্রুবকের বৈশিষ্ট্য। রেট কনস্ট্যান্টকে আমরা কি দ্বারা সিগনিফাই করি বাবু, ছোট্ট কে, তাই না? তাহলে ছোট কে দ্বারা আমরা রিপ্রেজেন্ট করি। বিক্রিয়ার হার ধ্রুবক তার ডেফিনেশন রয়েছে, আর তার আমরা ইউনিট দেখবো। তাহলে হার ধ্রুবকের আমরা বৈশিষ্ট্য পড়বো, তার ডেফিনেশন পড়বো, এবং হচ্ছে তার ইউনিট দেখবো। হার ধ্রুবকের যদি ডেফিনেশন জানতে চাও তাহলে খুব সিম্পল ভাবে তুমি এখানে তোমাকে দেখাতে পারি ওইটা হার ধ্রুবক না। আচ্ছা, হার ধ্রুবকের ডেফিনেশন জানতে চাইছি, তাহলে আমি একটা ছোট্ট একটা ইকুয়েশন লিখছি, r ইকুয়ালস টু কে ইন্টু ধরো a টু দি পাওয়ার ধরো সাপোজ x, ঠিক আছে। এক্সটা কি, বিক্রিয়ার ক্রম বলেছিলাম, ওই যে সহগ যেটা আর কি, যেটাকে আমরা ক্রম বলবো, ক্রমটা একটু পরে আসছি। ক্রম যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে হবে না, এটা এক্সপেরিমেন্টাল রেট যেন হয় তখনই ক্রম, এটা এক্সটা ক্রম হবে। তো ধরে নিলাম এটা একটা এক্সপেরিমেন্টাল রেট ইকুয়েশন। কোন বিক্রিয়ার ক্ষেত্রে, ধরো এ থেকে প্রোডাক্ট পি ফরমেশন হচ্ছে,
তার ক্ষেত্রে এটা রেট ইকুয়েশন। তাহলে দেখো বিক্রিয়ার হার ধ্রুবক কে কে বলা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। এটাকে যদি ডিফাইন করতে চাই তাহলে আমি এখানে এটা বলতে পারি না যে এ সমান যদি 1 হয়ে যায়, অর্থাৎ বিক্রিয়কের গাঢ়ত্ব যদি 1 একক হয়, মোল পার লিটার পার সেকেন্ড হতে পারে, তাহলে না পার সেকেন্ড কেন হবে, 1 মোল পার লিটার, বিক্রিয়কের গাঢ়ত্ব যদি একক পরিমাণ হয় তখন কিন্তু আমি বলতে পারি আর ইকুয়ালস টু কে বলতে পারি না, তখন কিন্তু আর ইকুয়ালস টু কে বলতে পারি। যদি একাধিক বিক্রিয়ক যদি থাকে, ধরো এ থাকলো তার জায়গায় হচ্ছে বি, তার সঙ্গে হচ্ছে বি থাকলো টু দি পাওয়ার ওয়াই যদি থাকে, ঠিক আছে, সেখানে এটাও আমরা লিখে দিব, তাহলে বি ইকুয়ালস টু 1 হবে, তাহলে সেক্ষেত্রেও বি ইকুয়ালস টু 1 হবে, তাহলে তখনও কিন্তু আর ইকুয়ালস টু কি হবে, তাহলে এখান থেকে ডেফিনেশন সাজাচ্ছি দেখো, তাহলে তখন আমাদের এখানে এ প্লাস বি থেকে হচ্ছে পি আমরা প্রোডাক্ট করলাম, ঠিক আছে। তাহলে মানে রেট কনস্ট্যান্টের আমরা ডেফিনেশন কি বলবো, যে কোন রাসায়নিক বিক্রিয়ার নির্দিষ্ট উষ্ণতায় পরীক্ষালব্ধ বিক্রিয়া হার সমীকরণে বিক্রিয়কের গাঢ়ত্বগুলি যদি একক হয় বা একক বিক্রিয়কের গাঢ়ত্ব সম্পন্ন বিক্রিয়ার ক্ষেত্রে যে রেট হয় বা বিক্রিয়া যে হার হয় সেটাই হচ্ছে বিক্রিয়া হার ধ্রুবক। তাহলে বিক্রিয়কের গাঢ়ত্ব যদি একটা নির্দিষ্ট মুহূর্তে বিক্রিয়কের গাঢ়ত্ব যদি 1 হয় বা একক পরিমাণ হয়, তখন যে রেট হবে সেটা হচ্ছে বিক্রিয়া হার সমীকরণ, মানে বিক্রিয়া হার। এটাই বলা হচ্ছে একটা নির্দিষ্ট উষ্ণতায় বিক্রিয়কগুলির একক গাঢ়ত্বে কোন রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া হারকে, তাহলে বিক্রিয়কের গাঢ়ত্ব যদি একক পরিমাণ হয় তখন যে হার হবে, তখন মানে এটা যদি 1 হয় তখন যে হার হবে সেটাই হচ্ছে হার ধ্রুবক, সেটি হচ্ছে ওই উষ্ণতায় বিক্রিয়ার হার ধ্রুবক বলা হয়, এটাই, আর কিছু না। তাহলে বিক্রিয়া হার এবং হচ্ছে বিক্রিয়া হার ধ্রুবক এখান থেকে আমরা পেয়ে গেলাম, ক্লিয়ার। এবার হচ্ছে বিক্রিয়া হার ধ্রুবকের হচ্ছে একক আমরা বের করব, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিক্রিয়া হার ধ্রুবকের একক, ঠিক আছে। তাহলে আমরা বের করতে চলেছি বিক্রিয়া হার ধ্রুবকের একক। হার ধ্রুবকের একক, হার ধ্রুবকের একক, তাহলে ইউনিট অফ রেট কনস্ট্যান্ট, ঠিক আছে, বিক্রিয়ার হার ধ্রুবক আর কি, বিক্রিয়ার, ওই পাশে হেডিংটা ছিল ওই জন্য আমাকে দ্বিতীয়বার আবার লিখতে হলো। তাহলে বিক্রিয়ার হার ধ্রুবকের একক, আচ্ছা এটা আর দিচ্ছি না, ইউনিট অফ রেট কনস্ট্যান্ট, বিক্রিয়ার হার ধ্রুবকের একক, ঠিক আছে, এটা আমরা ডিটারমাইন করতে চাই। কি করে বের করব, খুব সহজ সুন্দর মজবুত একটা টেকনিক তোমাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে আর সমান কে ইন্টু এ টু দি পাওয়ার এন, এটা ধরে নাও, এনটা হচ্ছে বিক্রিয়ার ক্রম, এন ইকুয়ালস টু বিক্রিয়ার ক্রম, আমরা ক্রম সম্বন্ধে ডিসকাস করব একটু পরেই, জাস্ট ডিসকাস করব বিক্রিয়ার ক্রম, ঠিক আছে, এ হচ্ছে বিক্রিয়ার ক্রম, আচ্ছা কে হচ্ছে বিক্রিয়া হার ধ্রুবক, আর হচ্ছে বিক্রিয়ার রেট, ঠিক আছে। তাহলে কে সমান এখান থেকে কি পাবো, কে সমান ছোট কে সমান আমরা এখান থেকে কি পাবো, কে সমান আমরা পাবো উপরে থাকবে আর রেট ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন, এটা পাবো, ঠিক আছে। রেটের ইউনিটটা আমরা জানি সবাই, আর গাঢ়ত্বের ইউনিটও আমরা জানি। দেখো এখানে গাঢ়ত্বের ইউনিট আমরা ডিফারেন্ট ওয়েতে ধরতে পারি, রেটের ক্ষেত্রেও রেটের ইউনিটটা কি হয় গো, রেটের ইউনিটটা কি হয়, রেট হচ্ছে গাঢ়ত্ব বাই হচ্ছে সময়, আমরা ফার্স্ট লেকচারে করেছি না, গাঢ়ত্বের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন, মানে গাঢ়ত্ব বাই সময়, রেট হচ্ছে গাঢ়ত্ব বাই সময়, আবার এটাও হচ্ছে একটা গাঢ়ত্ব, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে গাঢ়ত্ব বাই হচ্ছে সময়, মন দিয়ে দেখবে, গাঢ়ত্ব বাই সময় ডিভাইডেড বাই, উপরে এটা তো রেটের জন্য এলো, ডিভাইডেড বাই এটা তো গাঢ়ত্ব, তাহলে গাঢ়ত্ব টু দি পাওয়ার এন, দেখো ঠিকঠাক আছে না। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি গো, এখান থেকে আমরা এটা লিখতে পারি, সময় তো নিচে চলে গেল, গাঢ়ত্ব উপরে হচ্ছে একটা গাঢ়ত্ব রয়েছে, দেখো অনেক বড় করে করছি কিন্তু তোমার জাস্ট বোঝার জন্য, যাতে তোমার বোঝার না ঘাটতি থাকে,
গাঢ় টু দি পাওয়ার n, আর নিচে কি রয়েছে গো, নিচে সময় চলে এলো। তাহলে এখান থেকে আমি আলটিমেট কি লিখতে পারি, এখানে গাঢ়ত্ব কিছু নেই মানে টু দি পাওয়ার 1 রয়েছে, তাহলে লিখতে পারি এখানে গাঢ়ত্ব টু দি পাওয়ার হচ্ছে 1 মাইনাস n, আর সময় টু দি পাওয়ার -1, টাইম টু দি পাওয়ার -1। এইটা হলো আমাদের আলটিমেট জিনিস এলো। এইখান থেকে আমরা সব কিছু বের করতে পারি। এখান থেকে এটা হচ্ছে জেনারেল ফর্মুলেশন, এইখান থেকে কিন্তু আমরা সববার ইউনিটারে সব ক্যালকুলেট করতে পারবো এখান থেকে। ঠিক আছে, তাহলে কি করে কি করব সেটা আমরা এখানে দেখে নিচ্ছি। তাহলে এখানে একটু লিখে দিই নাকি, ঠিক আছে। তাহলে যদি এইরকম হয়, গাঢ়ত্বের ইউনিট আমরা ধরলাম মোল পার লিটার। কি হতে পারে, মোল পার লিটার হতে পারে, অথবা কি হতে পারে, মোল পার লিটার হতে পারে, অথবা হচ্ছে মোল পার ডিএম কিউ হতে পারে, মোল পার ডিএম টু দি পাওয়ার -3 হতে পারে। বা গাঢ়ত্বকে আমরা আংশিক চাপ এটিএম দ্বারাও প্রকাশ করতে পারি, বা বার দ্বারাও প্রকাশ করতে পারি, অথবা বার দ্বারাও প্রকাশ করতে পারি। সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি, সময়কে আমরা প্রকাশ করতে পারি সেকেন্ড হিসাবে প্রকাশ করতে পারি, অথবা মিনিট হিসাবে প্রকাশ করতে পারি, হোয়াটএভার, কোনো অসুবিধা নেই। তাহলে এটি বার টর হিসাবেও প্রকাশ করতে পারি, চাপকে আংশিক চাপকে টর, ঠিক আছে, এটা দিয়েও প্রকাশ করতে পারি। যাই হোক না কেন তোমার কিন্তু কোনো অসুবিধা নেই, তুমি শুধু এই ফর্মুলেশনে বসাবে। তাহলে যদি মোল পার লিটারে যদি তুমি করো, তাহলে কে এর ইউনিটটা কি হবে, যদি কে এর ইউনিট যদি করতে চাও, দেখো মোল পার লিটার, গাঢ়ত্বের ইউনিট দিচ্ছ, গাঢ়ত্বের ইউনিট, তাহলে মোল পার লিটার হোল টু দি পাওয়ার 1 মাইনাস n, ঠিক আছে। আর সময়কে যদি সেকেন্ড ধরো, তাহলে সেকেন্ড টু দি পাওয়ার হচ্ছে -1 হয়ে গেল এটা। তাহলে এটাকে তুমি প্লাস মাইনাস করে তুমি ঠিকঠাক করে নিতে পারবে। তো তুমি ভেরিয়াস, তুমি যে খুশি যা খুশি করতে পারো, তুমি এটিএম দিয়েও করতে পারো, তুমি গাঢ়ত্বকে তো এটিএম হিসাবে ধরতে চাও, তাহলে এটিএম টু দি পাওয়ার হচ্ছে 1 মাইনাস n, সেকেন্ড টু দি পাওয়ার -1। তাহলে পুরোপুরি একটা জিনিস বুঝতে পারছো তো স্যার, এই ইউনিটটা পুরোপুরি ডিপেন্ড করছে এন এর উপরে। এন হচ্ছে বিক্রিয়ার ক্রম, যেটা আমরা এর পরে জাস্ট ডিসকাস করব। বিক্রিয়ার ক্রম হচ্ছে আমরা একটু পরে ডিসকাস করব। এই যে পাওয়ারটা, বিক্রিয়কের গাঢ়ত্বের পাওয়ার, সেটা হচ্ছে বিক্রিয়ার ক্রম। তাহলে পুরোপুরি নির্ভর করছে বিক্রিয়ার ক্রমের উপরে, এই পাওয়ারের উপরে। আবার দেখো মোল পার ডিএম কিউব দিয়েও বলতে পারি, দেখো মোল পার হচ্ছে ডিএম কিউব, ডিএম টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার 1 মাইনাস n ইন্টু হচ্ছে সেকেন্ড ইনভার্স। এখানে মিনিট ইনভার্সও হতে পারে, যদি সেকেন্ড এর জায়গায় যদি তুমি মিনিট করো তাহলে মিনিট ইনভার্সও হয়ে যাবে, তখন দেখো মিনিট ইনভার্সও হয়ে যাবে। তুমি হোয়াটএভার যেটা খুশি করতে পারো, কোনো অসুবিধা নেই, এটিএম বার টর্চ যেটা খুশি। তোমার গাঢ়ত্ব, তোমার যদি এইটা যেন তোমার মুখস্থ থাকে, এই জিনিসটা যেন তোমার মুখস্থ থাকে, এই জিনিসটা যেন আমি একটু ডিপ করে দিচ্ছি, এই জিনিসটা যেন তোমার পুরোপুরি মুখস্থ থাকে, ঠিক আছে। যে কে ইকুয়ালস টু হচ্ছে, বা কে এর ইউনিট হচ্ছে গাঢ়ত্ব। এটা অ্যাকচুয়ালি ইকুয়ালস টু দেওয়া উচিত নয়, এটা হচ্ছে ইউনিট আর কি। গাঢ়ত্ব টু দি পাওয়ার 1 মাইনাস n, সময় টু দি পাওয়ার -1, ঠিক আছে। যদি n এর মান 1 হয়, n এর মান 1 হলে তাকে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, n হচ্ছে অর্ডার, একটু পরে ডিসকাস করছি, বা ক্রম বলা হয়। যদি প্রথম ক্রমের বিক্রিয়া হয় তখন সেটা n এর মান 1 হয়। তাহলে প্রথম ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে n এর মান 1 হলে 1 মাইনাস 1 মানে 0, মানে এটা তখন সামথিং টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে যাবে, তখন শুধু সেকেন্ড ইনভার্স পড়ে থাকবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? তো এইভাবে হচ্ছে আমাদের তাহলে তখন হচ্ছে সময় টু দি পাওয়ার -1 হচ্ছে তখন বিক্রিয়ার হচ্ছে ইউনিট হবে, রেট কনস্ট্যান্টের ইউনিট হবে, ঠিক আছে। এইভাবে করতে হয় আর কি। ওকে, আচ্ছা, বিক্রিয়ার হার ধ্রুবকের বৈশিষ্ট্য, বিক্রিয়ার হার ধ্রুবক। আচ্ছা, বিক্রিয়ার হার ধ্রুবকের এককটা এইখানে ছিল জানো তো, আমি সেখানে করে দিলাম। হায় হায়, হায় হায়, হোয়ে হোয়ে, হোয়ে হোয়ে, হায় হায়, बदबुदी बदबुदी बदबुदी, अत्ते बेजाओ बेबदी, मौका मिला है बदी, बदबुदी बदबुदी।
হুম, এখানে আমি করে দিয়েছি বিক্রিয়ার। আচ্ছা ঠিক আছে, হার্ডওয়ার্কের একক এখানে আমি করে দিয়েছি। তোমাদের এইটা আমি পরে ইউজ করে আমি তোমাদের পুরো ব্যাপারটা আবার বলে দেবো, ঠিক আছে? মোটামুটি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে বিক্রিয়া হার্ডওয়ার্ক কি করবে। তোমাদের একটা জিনিস শুধু অজানা ছিল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। একটা জিনিস অজানা ছিল, সেটা হচ্ছে বিক্রিয়ার ক্রম, তাই না? ওইটা শুধু তোমাদের কাছে অজানা ছিল। আচ্ছা, বিক্রিয়া হার্ডওয়ার্কের বৈশিষ্ট্য, ঠিক আছে, ক্রম ট্রম তো সব একসঙ্গে হয়ে যাচ্ছে। আচ্ছা, হার্ডওয়ার্কের বৈশিষ্ট্য, হার্ডওয়ার্কের বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ভালো করে করে রাখবে। এই বৈশিষ্ট্যগুলো থেকে কাজে, মানে এখান থেকে আসে পরীক্ষায় কোশ্চেন, কাজে লাগবে তোমার। স্থির উষ্ণতায় একটি নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে হার্ডওয়ার্কের মান নির্দিষ্ট এবং ভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে হার্ডওয়ার্কের মান ভিন্ন হয়। নট টু মাচ ইম্পর্টেন্ট, কিন্তু তুমি ব্যাপারটা বুঝতে পেরেছো। একটা নির্দিষ্ট উষ্ণতায় কিন্তু বিক্রিয়ার হার্ডওয়ার্কের মান নির্দিষ্ট হবে। উষ্ণতা যদি চেঞ্জ করো তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? ওই জন্য বললো যে নির্দিষ্ট উষ্ণতায় হার্ডওয়ার্কের মান সবসময় নির্দিষ্ট হবে। হলো নেক্সট, উষ্ণতার পরিবর্তনে বিক্রিয়া হার্ডওয়ার্কের মান পরিবর্তিত হয়, যেটা এক্ষুনি বললাম। উষ্ণতার উপরে কিন্তু হার্ডওয়ার্ক অবভিয়াসলি নির্ভর করবে। হার্ডওয়ার্কের মান উষ্ণতার পরিবর্তনে কিন্তু পরিবর্তিত হতে পারে। এগুলো তোমাদের শর্ট নোট হিসাবে কাজে লেগে যাবে। এছাড়া অনুঘটকের উপস্থিতিতেও হার্ডওয়ার্কের মানের পরিবর্তন হতে পারে, ঠিক আছে? অবভিয়াসলি অনুঘটক রাসায়নিক বিক্রিয়া হারকে বাড়াতে সাহায্য করে, তাহলে বিক্রিয়া হার্ডওয়ার্ক সেখানে বাড়বে, ঠিক আছে? আচ্ছা, স্থির উষ্ণতায় কোনো বিক্রিয়া হার্ডওয়ার্কের মান বিক্রিয়কের গাঢ়তার উপর নির্ভর করে না। উষ্ণতা যদি স্থির থাকে তাহলে উষ্ণতা স্থির থাকলে কোনো বিক্রিয়া হার্ডওয়ার্কের মান বিক্রিয়কের গাঢ়তার উপরে তখন নির্ভর করবে না, ঠিক আছে? উষ্ণতা স্থির রয়েছে। আচ্ছা, হার্ডওয়ার্কের মান জানা থাকলে বিক্রিয়ার বেগ সম্বন্ধে ধারণা পাওয়া যায়, ঠিক কথা। হার্ডওয়ার্কের মান বাড়লে তো বিক্রিয়ার বেগ বাড়ে, না হলে কমে, তাই না? নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিক্রিয়ার হার্ডওয়ার্কের মান বেশি বা কম হলে বিক্রিয়ার বেগ যথাক্রমে বেশি বা কম হয়। তাহলে বিক্রিয়ার যদি হার্ডওয়ার্কের মান বেশি হয় তাহলে রেট বেশি হবে, না হলে কম হবে, ঠিক আছে? বিক্রিয়া হার্ডওয়ার্ক একটি নির্দিষ্ট একক বর্তমান, এই এককের মান সামগ্রিক বিক্রিয়ার ক্রম এবং সময়ের এককের উপর নির্ভরশীল, যেটা আমরা আগের স্লাইডে করলাম। যে বিক্রিয়া হার্ডওয়ার্কের একক কার উপরে নির্ভর করে? গাঢ়ত্বের একক আর হচ্ছে সময়ের এককের উপর নির্ভর করে। গাঢ়ত্বের একক, সময়ের একক এবং তার সঙ্গে সঙ্গে বিক্রিয়ার ক্রম, এই এনটাকে কি বলা হয়েছিল? এন হলো বিক্রিয়ার সামগ্রিক ক্রম। বিক্রিয়ার সামগ্রিক ক্রম লেখা ভালো, বিক্রিয়ার হচ্ছে সামগ্রিক ক্রম আর কি, এটা হচ্ছে বিক্রিয়ার সামগ্রিক ক্রম। একটু লিখে দিই, বিক্রিয়ার সামগ্রিক ক্রম, বিক্রিয়ার সামগ্রিক ক্রমের উপরে নির্ভর করে, ঠিক আছে? অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়া হার্ডওয়ার্কের মান বৃদ্ধি পায়, এটা ইম্পর্টেন্ট কথা, এটা ভালো করে রাখবে। বিক্রিয়ার হার্ডওয়ার্কের মান অনুঘটকের উপস্থিতিতে বৃদ্ধি। তো এই ছিল কেমিক্যাল কাইনেটিক্স এর আরেকটা ক্লাস। আশা করছি টপিকটা ভালো করে বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে, যদি ঠিকঠাক করে বুঝতে পারো, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যদি তোমার কিছু কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবে। আর যাদের যাদের অফলাইন টিউশন থাকা সত্ত্বেও তোমাদের কেমিস্ট্রি বুঝতে অসুবিধা হচ্ছে, পড়তে অসুবিধা হচ্ছে, ইনঅর্গানিক, অর্গানিক বা ফিজিক্যাল কেমিস্ট্রি যে কোনো টপিকের কোনো যদি অসুবিধা হয়ে থাকে, তাহলে আমাদের অনলাইন ব্যাচ চলছে, তাহলে সেখানে তোমরা জয়েন হতে পারো। সব সুন্দর করে জিনিসগুলো সেখানে করা হয়েছে, মক টেস্ট রয়েছে, থিওরি লেকচার রয়েছে, ডাউট ক্লিয়ারিং সেশন রয়েছে, সুন্দর করে সবকিছু বোঝানো হয়েছে, তোমার কোনো বুঝতে অসুবিধা হবে না। তো যদি তোমাদের অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই হেল্পলাইন নাম্বার এখানে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। চলো টাটা।